সামনের ব্রিফকেসটির দিকে তাকিয়ে রোজা একটা শক্ত ঢোক গিলল। বিপরীত প্রান্তে বসে থাকা মধ্যবয়স্ক মানুষটি নিজের কফির মগে চুমুক দিচ্ছে আইসি ভঙ্গিতে। রোজার জন্য আরেক মগ বরাদ্দ থাকলেও সে তা পানে ইচ্ছুক নয়। কফির স্বাদ ভীষণ তেতো লাগে তার কাছে। এর তুলনায় কড়া লিকার, বেশি চিনি এবং পাউডার দুধ দিয়ে ঘন করে তৈরিকৃত চা তার অধিক পছন্দের। কিন্তু অন্য কারো কাছে তো আর তা চাওয়া যায় না। তাই কোনো কিছু পানে ইচ্ছুক নয় এমন ভঙ্গিতে বসে আছে রোজা। ব্রিফকেসটি আকারে ছোট, ঝকঝকে কালো চামড়ায় আবৃত। রূপালি রঙের একটা হ্যান্ডেল সংযুক্ত রয়েছে তাতে। ভেতরে কী আছে তা দেখার তীব্র বাসনা হচ্ছে অন্তরে, যা রোজা বর্তমানে দমন করে রেখেছে। মধ্যবয়স্ক ভদ্রলোক রোজার দিকে চেয়ে লাইটার বের করল। একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, আজ বিকালের মধ্যে যথাযথ ঠিকানায় পৌঁছে দিস। তোকে আমি 10,000 নগদ দিয়ে দেব। আর হ্যাঁ, ভুলেও পুলিশের সামনে যেন না পড়িস, ঠিক আছে? ভদ্রলোকের নাম আসাদ উদ্দিন। রোজার দাদু ইউনুস রহমানের এককালের ছাত্র ছিল সে। ছাত্র বলতে উচ্ছন্নে যাওয়া ছাত্র, কিন্তু তবুও তার দাদুর প্রতি অদ্ভুত একটা সম্মান লালন করেন আসাদ। এর প্রকৃত কারণ রোজার জানা নেই। তার দাদু মানুষটাই অমন ছিলেন। তার সম্পর্কে আসা মানুষগুলো তাকে সম্মান না করে পারত না। অথচ আজ সেই মানুষটি হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। দাদু সুস্থ থাকাকালীন এই লোকটার সঙ্গে কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হতো। সে কোন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত তা অনুধাবন করে ইউনুস রহমান সর্বদাই তাকে এড়িয়ে চলতে চাইতেন। তথাপি অমায়িকতা কোনোদিন পরিত্যাগ করেননি। তার অসুস্থতার প্রথম দিকে আসাদ সহযোগিতা করতে চাইলেও ইউনুস রহমান তা গ্রহণে অস্বীকৃতি জানান। চাইলেও আসাদের এরপর কিছুই করার থাকেনি। কিন্তু তিনি ভাবেননি যে তার ছোট থেকে প্রাপ্তবয়স্ক হতে দেখা মেয়েটি একদিন তারই দ্বারস্থ হবে, সাহায্যের আবেদন নিয়ে নয় বরং কাজের সন্ধানের উদ্দেশ্যে। রোজা ব্রিফকেসটি নিজের কোলের উপর তুলে নিল। এতে কী আছে তা জিজ্ঞাসার লক্ষণ প্রদর্শন করল না। জানে করেও লাভ নেই। অবশ্য এতে যে অবশ্যই অবৈধ কিছু রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। না হলে শুধুমাত্র একটা জিনিস নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য এতগুলো টাকা তাকে দেওয়া হতো না। ব্রিফকেস নিয়ে উঠল রোজা। ঠিক আছে আসাদ আঙ্কেল, আমি তাহলে আসলাম। আসাদ সিগারেট ফুঁকতে ফুঁকতে একদৃষ্টে তাকিয়ে রইলেন রোজার দিকে। তারপর অ্যাশট্রেতে ছাই ফেলে বললেন, কাজটা করার জন্য লোকের অভাব নেই, কিন্তু তোকে দিয়েছি তার দুইটি কারণ রয়েছে। এক, নিষ্পাপ নিরীহ দেখতে নারীদের খুব সহজে কেউ সন্দেহ করে না। তুই চাইলে বিপদে পড়লেও ভিন্ন পন্থা অবলম্বন করে মুক্ত হতে পারিস। রোজা মাথা নেড়ে সম্মতি জানালো। এবং দুই, আমি জানি তোর টাকার প্রয়োজন, তাই যদি তুই চাস এরপর আমার কাছে আসিস, আমি তোকে এই ধরনের ছোটোখাটো কাজ ধরিয়ে দেব। সৎপথে থেকে উপার্জনের তুলনায় অনেক বেশি পাবি। আসাদের উচ্চারিত শেষ বাক্যটি রোজার হৃদয় উত্থলিত করে তুলল কিছু মুহূর্তের জন্য। অবৈধ পথে উপার্জন, বেশি হলেই বা কী? সে যা করছে তা তো পাপ কার্যই, তাই না? কিন্তু এছাড়া আর কি কোনো উপায় আছে তার নিকট? না, নেই। নিজের দাদুকে বাঁচানোর জন্য নিজের সম্মান বিক্রির মতো কদর্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল রোজা। সেই তুলনায় এই ধরনের কাজকর্ম হয়তো কিছুই না। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। বেশিক্ষণ আর অপেক্ষা করল না রোজা। ব্রিফকেস সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। সে চলে যেতেই সোফায় শরীর এলিয়ে দিয়ে নিজের ফোন বের করলেন আসাদ। নম্বর ডায়াল করতেই তৃতীয়বার রিং হওয়ার পর তার রিসিভ করল। ওপাশ থেকে কেউ কিছুই বলল না, নীরব। আসাদ বিড়বিড় করলেন, ডেলিভারি আজকে পৌঁছে যাবে, এইটুকুই। ওপাশ থেকে ফোন কেটে দেওয়া হলো।
সাদা বর্ণের শিফনের ওড়না শরীরে জড়িয়ে লম্বা বিনুনি পাকিয়েছে রোজা। কানে গুজে নিয়েছে 10 টাকা খরচ করে কেনা তাজা একটা গোলাপ। আয়নায় বহুবার নিজেকে দেখেছে। বাইরের যে কেউ মনে করবে প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে সেজেগুজে বেরিয়েছে কোনো রমণী। সিএনজির সঙ্গে দরদাম করে নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়ে গেল সে। যাচ্ছে শহরের অন্যতম একটা অভিজাত এলাকায়, যে এলাকার আশেপাশেও যাওয়ার স্বপ্ন এর পূর্বে সে লালন করেনি। শোনা তথ্যমতে বিত্তবান ব্যবসায়ী ও গুটিকতক বিদেশি নাগরিকের বসবাস এবং বিনোদনের আগ্রা স্থানটি। নাম সিটি ইউফোরিয়া। সড়কের জ্যাম এবং পুলিশ চেকপোস্ট এড়িয়ে চলার কারণে 1.5 ঘন্টার পথ পৌঁছাতে রোজার 2.5 ঘন্টা সময় প্রয়োজন হলো। সবশেষে সে যখন সিটি ইউফোরিয়ার সুবিশাল প্রবেশ ফটকের সামনে দাঁড়ালো, তখন সূর্য ঢলে পড়তে আরম্ভ করেছে গগনের পশ্চিম প্রান্তে। হাত দিয়ে অস্তমিত দিবাকরের রশ্মি আড়াল করে রোজা এগোলো নিরাপত্তারক্ষীর দিকে। তার কিছুটা অভিজাত বেশভূষায় স্যালুট করে রক্ষী জানালো, দুঃখিত ম্যাম, আপনাকে পরীক্ষা করতে হবে। আমাদের সেন্সর রয়েছে, আপনার সঙ্গে জিনিসপত্রগুলো দেখব। রোজার হৃদয়ে একটা ভীতিকর শিহরণ খেলে গেল, কিন্তু পরমুহূর্তেই সে অভিজ্ঞ ভঙ্গিতে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে রক্ষীর কাছে এগিয়ে গেল। হাতটি রাখল রক্ষীর কাঁধে। মিস্টার, আমাকে সন্দেহ করছেন? ঠোঁট কামড়ে এমন এক কণ্ঠে রোজা প্রশ্নটি ছুড়ল যে ইউনিফর্ম পরিহিত রক্ষী সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়ল। রোজার হাত তার কাঁধ বেয়ে বুক পেরিয়ে ক্রমেই নিচে নামতে থাকল। শিউরে উঠল রক্ষী। তার শরীরে অনুভূতির প্রকম্পন খেলতে আরম্ভ করেছে। আপনি? হুশ, সব কিছু কি আপনাকে বুঝিয়ে দিতে হবে মিস্টার? কাছে ঝুঁকল রোজা, সরাসরি রক্ষীর দৃষ্টিতে দৃষ্টি মেলালো। তার কণ্ঠের মাদকীয় ভাবটি যেন রক্ষীকে সম্মোহিত করে ফেলেছে। তার বুঝতে আর কিছুই বাকি নেই যে এই রমণী এখানে কোন উদ্দেশ্যে এসেছে। বিত্তশালী পুরুষদের হরহামেশাই এমন তাজা যৌবনের প্রয়োজন হয়। রোজার হাত রক্ষীর বাহু বেয়ে কবজিতে থামল। একটা চোখ টিপ দিয়ে রোজা সরে দাঁড়াতেই রক্ষী হতবাক হয়ে খেয়াল করল তার হাতের মুঠোয় শোভা পাচ্ছে একটা কড়কড়ে 1000 টাকার নোট। নোটটি পকেটে ভরে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই ফটক খুলে দিল রক্ষী। লাস্যময়ী ভঙ্গিতে হেঁটে ভেতরে প্রবেশ করল রোজা। অতঃপর পেছনে মাথা ঘুরিয়ে অধরে তর্জনী ছুঁয়ে ইশারা করল। বিনিময়স্বরূপ পাল্টা হাসল যৌবনের শেষ পর্যায়ে পদার্পণ করা রক্ষী। রোজা ঘুরে হাঁটতে শুরু করলেও সে নিজের শরীরে রক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি তখনও অনুভব করতে পারল। যেন লোভনীয় কোনো খাদ্যবস্তুর দিকে চেয়ে রয়েছে ক্ষুধার্ত ব্যক্তি। রোজার হাত মুঠো হয়ে এলো, কিন্তু একটা নিঃশ্বাস ফেলে দ্রুত অগ্রসর হলো সে। নির্দিষ্ট ভবন খুঁজে পেতে সমস্যা হলো না রোজার। সামর্থ্যবানদের তৈরি এই আধুনিক এলাকায় সব কিছুই সুপরিকল্পিতভাবে নির্মিত। সড়কে নেই বিন্দুমাত্র আবর্জনা। সারি সারি বহুতল ভবনের সামনে রয়েছে পার্কিং লট, পেছনে পর্যাপ্ত খোলা জায়গা, যাতে বাগান কিংবা ফলজ গাছ রোপিত করা হয়েছে। শিশু কিশোরদের জন্য রয়েছে পার্ক এবং বাস্কেটবল গ্রাউন্ড, টেনিস ফিল্ডের ব্যবস্থা। এক কথায় এক আদর্শ সোসাইটি। সড়কের মোড়ে গ্যারেজে পার্ক করে রাখা অভিজাত গাড়িগুলো দেখতে দেখতে রোজা ভাবল যেন সে বিদেশের কোনো শহরে এসে পড়েছে, ঠিক যেমনটা দেখানো হয় টেলিভিশনের পর্দায়। সুউচ্চ ভবনটির নাম মার্বেল। স্বর্ণালী নেমপ্লেটে রূপালী অক্ষরে খচিত নামটি লক্ষ্য করে রোজা দ্বিধায় ভুগল কিছু মুহূর্ত। কেন? এমন নামের আদৌ অর্থ রয়েছে কোনো? নাকি অতশত না ভেবে যা মনে এসেছে রেখে দিয়েছে? কে জানে বাবা, বড়লোকদের মতিগতি। ভবনের দারোয়ানকে কোথাও চোখে পড়ল না।
তার টেবিল শূন্য পড়ে রয়েছে, তাতে খোলা একটা বই। রোজা যাওয়ার সময় বইটি বন্ধ করে দিল। খোলা বই নাকি শয়তানে পড়ে। ছোটবেলায় শোনা প্রবাদটি সে সবসময়ই অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। নিজের ভাগ্য এতটা ভালো রোজা বিশ্বাস করতে পারল না। লিফট পেল সম্পূর্ণ ফাঁকা। তাতে উঠে ২৬ তলার বোতাম চেপে দিয়ে অপেক্ষা করতে থাকল সে। লিফট গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে বিদেশি এক সঙ্গীতের মূর্ছনায় পরিপূর্ণ করে রাখল অভ্যন্তর। ডিংডং শব্দে দরজা খুলে যেতেই রোজা বাইরে পা বাড়ালো। মসৃণ মেঝেতে তার শক্ত সোলের জুতো ঠক ঠক ধ্বনি তুলল। নিজেকে প্রশান্ত রেখে ফ্ল্যাট সিওনের দরজার সামনে থমকালো সে। পাশের দেয়ালে কলিং বেলের পাশাপাশি পিনকোডের ব্যবস্থা রয়েছে। পিনকোড অবশ্যই রোজার জানা নেই। সে কলিং বেল চাপল। ভেতর থেকে মৃদু একটা মিষ্টি সঙ্গীতের প্রবাহ শোনা গেল। কলিং বেলের আওয়াজ যে এত মধুর হতে পারে তা রোজা এর পূর্বে কোনো দিন আন্দাজও করেনি। মধ্যবিত্তদের বাড়িতে কলিং বেল বাজলেই বাজখাই কণ্ঠে চেঁচিয়ে ওঠে পশু পাখি, না হলে ঢোলবাদ্য বাজিয়ে বাজতে থাকে কোনো হিন্দি গানের সুর। রোজার বর্তমান বাড়িওয়ালার ফ্ল্যাটেই তো কলিং বেল বাজালে শোনা যায় ভারতীয় আইপিএলের থিম সঙের সুর। মনে করে এত গুরুত্বপূর্ণ মুহূর্তেও রোজার খানিক হাসি পেয়ে গেল। খট করে মৃদু শব্দের সহিত খুলে গেল দরজা। দৃশ্যমান হলো এক রমণী। ছেলেদের মতন টি শার্ট এবং ট্রাউজার তার পরনে। চুলগুলো মাথার উপরে তুলে বাঁধা, যাকে আধুনিক ভাষায় মেয়েরা বলে পনিটেল। টি শার্টের উপর আবার মানব কঙ্কালের চিত্র। এক কথায় বলতে গেলে মেয়েটি সুদর্শনা। জি, আপনার ডেলিভারি। তৎক্ষণাৎ নিজের কাঁধে ঝুলন্ত পাটের ব্যাগ থেকে ব্রিফকেসটি বের করে এগিয়ে দিল রোজা। মেয়েটি এক মুহূর্ত তাকিয়ে থাকলো রোজার দিকে, যেন বিশ্বাস করতে পারছে না কাজটি করতে একজন মেয়েকে প্রেরণ করা হয়েছে। ১ মিনিট দাঁড়ান। মেয়েটি ভেতরে চলে গেল ব্রিফকেস নিয়ে। ২ মিনিটের ভেতরেই ফিরে এলো একটা ট্রে হাতে, যাতে রয়েছে ১ গ্লাস লেবুর শরবত। আমি জানি, বললেও ভেতরে বসতে চাইবেন না। খেয়ে নিন, আপনি নিশ্চয়ই তৃষ্ণার্ত। রোজা ফ্যাল করে তাকিয়ে রইল দীর্ঘ একটা মুহূর্ত। জীবনে কোনো দিন নিজের দাদু ব্যতীত কারো কাছ থেকে এমন অমায়িক ব্যবহার সে লাভ করেছে কিনা মনে করতে পারল না। হৃদয়ের সকল অস্বস্তি উধাও হয়ে গেল তার। তাতে ভর করল অদ্ভুত এক উষ্ণতা। ধন্যবাদ। শরবতটি নিল রোজা। পাশেই দেয়ালের সঙ্গে রাখা কাঠের ক্যাবিনেটে শোভা পাচ্ছে বেশ কিছু পুষ্প উদ্ভিদ। সেখানে বসে এক চুমুকে নিঃশেষ করল সম্পূর্ণ গ্লাস। তারপর তা মেয়েটিকে ফিরিয়ে দিয়ে বিস্তর হাসির সঙ্গে রোজা জানালো, আবারও ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু এরপর থেকে এত সহজে কাউকে বিশ্বাস করবেন না। সে যতই লোভনীয় জিনিস আপনার সামনে প্রদর্শন করুক না কেন। মেয়েটির কঠোর কণ্ঠে সহসাই থমকে গেল রোজা। তার উষ্ণ হৃদয়ে পুনরায় নেমে এলো কালো আধার। এ কি, মেয়েটি কি শরবতের সঙ্গে কিছু মিশিয়েছে? কিন্তু তেমন কিছু তো মনে হলো না। রোজার আতঙ্ক লক্ষ্য করে হাসল মেয়েটি। তারপর বলল, চিন্তা করবেন না, আমি কিছুই মেশাইনি। এটা আপনার জন্য শিক্ষা হয়ে থাক। অস্বস্তির সাথে হাসল রোজা। হঠাৎ করেই মেয়েটির সামনে তার আর থাকতে ইচ্ছে হচ্ছে না। তাই অতি দ্রুত সে লিফটের কাছে চলে গেল। একবারও আর পেছন ফিরে তাকালো না। মার্বেল ভবনের বাইরে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রোজা। যাক, কাজটা সে ভালোই শেষ করতে পেরেছে। মাথাটা যন্ত্রণা করছে খুব। তর্জনীর দ্বারা কপাল ঘষতে ঘষতে তাই রোজা এগোলো বাইরের ফটকের উদ্দেশ্যে। কিন্তু ঠিক তখনই বিনা কারণে থমকে পড়ল। তার শরীর সতর্ক হয়ে উঠল অদৃশ্যমান এক অনুভূতিতে। কেউ যেন তাকে দেখছে।
ঝট করে চারিপাশে চাইল রোজা, কিন্তু ত্রিসীমানায় কাউকেই নজরে পড়ল না। তাহলে এমন অনুভূতি তার কেন হচ্ছে? মাথা তুলে সূর্য ভবনটির দিকে চাইল রোজা। ভবনের উপরাংশ সম্পূর্ণ বিশেষ ওয়ানওয়ে মিরর গ্লাসে তৈরি। এই কাচের বাইরে থেকে ভেতরের কিছু দেখা সম্ভব না হলেও অপর পাশের মানুষ ভেতর থেকে বাহিরের সব কিছু লক্ষ্য করতে সক্ষম। সেখান থেকে কেউ কি চেয়ে আছে রোজার দিকে? কিন্তু কেন? ধুর, নিশ্চয়ই তার অবচেতন মনের কল্পনা। গত কিছুদিনে ঘূর্ণিঝড়ের মতন তার জীবন সম্পূর্ণ ওলটপালট হয়ে গিয়েছে। তাই এমন অদ্ভুত অনুভূতি হওয়া হয়তো অস্বাভাবিক কিছু নয়। জোরপূর্বক নিজের হৃদয়কে বুঝ দিয়ে দ্রুত অগ্রসর হলো রোজা। যত তাড়াতাড়ি সম্ভব সে এই স্থান ত্যাগ করতে চায়।